রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনের রাস্তাটা পার হয়ে দ্রুত রিকশা ধরল। শীতের রোদ, তবু খাড়া দুপুরে তাপ করা। বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল। সেসবে অন্তর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তর ধারণা, ছাত্রলীগ, যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা খাসফিংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালোমতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তর ধারণা, বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই এক দল পঙ্গপালের সমান। আমার কল এসেছে কয়েকবার। তার ভাষায়, খুব জরুরি কাজ। অন্তু জানে, কোনো জরুরি কাজ কিচ্ছু না। কিন্তু ছাত্রনেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেয় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখল অন্তু, তাতে তার মাথাও দুপুরের রোদের মতোই উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে। প্রায়ই হয় এমন। মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহিলি যুগের মেয়ে নামক পণ্য কেনা বেচার মতো। এটা অন্তুর নিজস্ব মতো। সে বিষয়টাকে পছন্দ করে না। তারা অন্তুর চুল খুলে ফেলল, একটানে শরীরে জড়ানো ওড়নাটা সরিয়ে গলা, বুক, হাত দেখা হলো। না, মেয়ে ফর্সায় আছে। অন্তু চোয়ালের পার্টি শক্ত করে চুপ করে থাকল। কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখবার উদ্দেশ্যে, অন্তুর সীমিত ধৈর্যের বাঁধ খসল। সালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো, তীক্ষ্ণ চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রর মা হতভম্ব হলেন, অসন্তুষ্ট মুখে বলে উঠলেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, ঠিক অপরাধ নয়, মূর্খতা। কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই, যে সবচেয়ে নিখুঁত, আকর্ষণীয় গায়ের রঙওয়ালা, মাংস বেশি, হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। স্পষ্ট, ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তর মুখে, কিন্তু ভাষা কর্কশ। পাত্রর ফুপু মুখ কেমন করলেন, কোনদেশি কথা যে, মেয়েকে ভালোভাবে দেখা যাবে না। নাকি কোনো দোষ আছে? তাছাড়া কোনো মেয়ে আছে, যে পাত্রপক্ষের মুখের ওপর এরকম বদমাইশের মতো কথা বলে? আশ্চর্য, মেয়ে তো দেখছি। দেখতে আসছি, তো দেখব না? জি, নিশ্চয়ই দেখবেন। দোষ থাকা চলবে না। দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন। পরনের সালোয়ার ঠ্যাঙে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা। রাইট। উনারা মুখ বিকৃত করে বসে আছেন। অন্ত আলতো হাসল, দুঃখিত, চাচিমা। এটাকে আপনারা মেয়ে দেখা বললেও, আমি ছোটলোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা। মাথার চুল টেনে টুনে দেখতে হবে, চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট। গলা বের করে, ঘাড়ের ওড়না খুলে, হাঁটিয়ে, নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা। অথচ বলুন তো, আমি যা যা বললাম, তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে। খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের। ছেলের ফুপু মুখ খুললেন, তো কিভাবে মেয়ে দেখে? তুমি শেখাও কিভাবে মেয়ে দেখে। কথাটা বলে মুখ ছামটি মারলেন মহিলা। রাবেয়া অন্তর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন। ঘরে পাড়ার মহিলাও আছেন কয়েকজন, পাশেই ঘটক মহিলা বসা। তিনি বললেন, হে কেমনে কথা কও? মেয়ে দেখতে আইলে একটু ভালো কইরেই দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তর কাছে এ কথার জবাব আছে, দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয়। তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার তো আছে। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ের দেখার নামে এক প্রকার অপমান করছেন। একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল্য শব্দের অস্তিত্ব নেই। শুধুই একটি জড় সামগ্রী, যাকে ঘুরিয়ে ফিরিয়ে, বাজিয়ে,
দরদাম করে, পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসল। বাড়ির বউ হব। কে বলেছে? আমি বলেছি। আমি এখনো অন্যের মেয়ে, আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা। দরদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয়, তাহলে বিয়ে বোধহয় আমার জন্য না। আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কোথাও তুলবেন। এক্ষেত্রেও দুঃখিত, চাচি। আব্বু আমাকে খাইয়ে পড়িয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয়। তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে। পাত্রর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া স্বরে তাচ্ছিল্যে করে মুখ বিকৃত করলেন। আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন, আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে, আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে, আল্লাহই জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু আর বসল না। সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নামে সমাজে রোটা কথা নেহাত কম না। প্রতিনিয়তি লোকে তাকে আলোচনায় রেখেছে অন্তুকে তার মা বাপ মিন্সের মতো মানুষ করছে। নষ্টা মেয়ে, ভ্রষ্টা মেয়ে, বেয়াদব, অসভ্য, আদর্শহীন, ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে। পাড়ার লোকের দেয়া টাইটেলের অভাবের পড়ে না অন্তর্ভাগে। কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবেয়া বেগম। তিনি কিছু বলতে যাবেন, তার আগেই অন্তু বলল, এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে। তোমার আক্কেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি, আম্মা। রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন, একটা থাপ্পড় মারব, বেয়াদব মেয়ে। দিন দিন বেলেহাজ হয়ে যাইতেছ তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্রর সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নাই আমার। পাড়ার লোকে একের পর কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সে সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনোদিন। বেকায়দা মেয়েলোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। আম্মা, তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ, ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা, যার তার গলায় ঝুলে পড়ব আমি? আব্বু তো বলে না বিয়ের কথা, তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে, তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলার সাথে এমন হইল। পাড়ার লোকে খুব ভালো করেতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানাঘুষা শুরু করছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না। তোর বাপ তো শিক্ষিত অন্ধ। তার আর কি? টেবিলের অপর বইখাতা ছিটিয়ে আছে। সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল, আম্মু, তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না, আর না এক মুঠো ভাত দিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে, সেটা তাদের আলোচনার খোরাক যোগাবে। তাহলে যেই মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না, তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে? শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন, অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না। চুপ থাকলে নাজাত রে আম্মা। সোজা হয়ে দাঁড়ায় অন্তু, চোখে মুখে দ্যুতিময় দৃঢ়তা ফুটে ওঠে, আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত, আম্মা? যেখানে জীবনটাই টানপোড়েনের এক সমষ্টি মাত্র। রাবেয়া আস্তে করে এসে মেয়ের পাশে বসে বললেন, এখন বিয়ে যদি নাও যদি করিস, পরে করবি তো। তখন যখন লোকে তোর ব্যাপারে শুনতে আসবে আশেপাশে, কি বলবে লোকে? মেয়ে লোকের ঠান্ডা মেজাজের, নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ। তুই বুঝিস না, এইসব বিপদ আনে খালি। এইসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এতদূর তোরে পড়ালেখা করায় ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মাহেজাবিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবন্ত আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না।
আম্মা ড্যাশ সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না। চারদিক উত্তাল। ফজরের নামাজও কামাই হয়ে গেছে। উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, কিছু খাওয়ার আছে নাকি? আম্মু তরকারি চুলায় বসাতে বসাতে বললেন, রাবেয়া, কি থাকবে? আব্বুর কাছে যা, দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিচ্ছি। আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন। অন্তু পাশে বসল, কি দেখছ? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেফতার, বাসে আগুন, হরতাল। কোনদিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে। এত রাত জাগতে বলে কে? বলি, সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখের কি হাল হয়েছে? আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। অন্তু অল্প মুখ ফুলিয়ে বলল, আমি এখনো বাচ্চা নেই, আব্বু। আমজাদ সাহেব ভরাট গলায় বললেন, প্রশ্নে গলা দিয়ে খাবার নামতে চায় না। চাটুকু শেষ কর। কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হাসলেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ যার শরীরে মাংস লাগে না, তার মাথায় পোড়ালেখা ছাই ডুবব। আয় তো পাকা আম আনছে তোর আব্বা। দুধ ভাত মাখাইছি, আয়, পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকল। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ শোল ফাঁসেন, সৌম্য পৌরা চেহারায় যে জ্যোতি ফুটে ওঠে, আর ওই মেহেদি দেয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি, অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে সর্বনিঃস্ব। আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে। আমজাদ সাহেব প্রাণ করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন, তোর ভার্সিটি সেই 10টায়, আমি 8:30টার ট্রেন ধরব, এখনই বের হব। রিকশা ঠিক করে দিয়ে যাব। খেয়ে যাবি। অন্তু ঠোঁটে ঠোঁট গুজল, দরকার নেই রিকশার। শোনো, তুমি গোসল করে যাবে। রোদ ভালোই বাইরে, প্রেশার বাড়বে নয়তো। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে? আম্মা কি আর রাজি হবে তাতে? আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্তুর কপাল ছুঁলেন। কিছু লেগেছিল, তা সযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট করবে মনে হয়। খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব। অন্তু পিছু ডাকে, আব্বু। পিছে মুড়লেন তিনি, খুব অসহায় দেখায় অন্তুর মুখটা, কবে ফিরবে তুমি? 2 দিন দেরি হবে হয়তো। কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে। কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে, খুব। সামনে ফিরে সামান্য হাসলেন। অন্তু থাকতে পারে না উনাকে ছাড়া, তার তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাবু। অথচ পাগলি বোঝে না, চিরকাল এই আব্বুটার সাথে থাকবে না। সামনের পথ তাকে একা পাড়ি দিতে হবে। ভার্সিটির সামনে এসে রিকশা থামল। দিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদের। দেশটা ভালো চলছে। রোজ খুব নবম কারাবরণ অবিরাম। থামাথামি নেই, সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে। সে তার মনমতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না। করলে কারাগার নেহাত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ। ফটকের ওপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ। শহীদ মিনার চত্বরের আশপাশটা বেশ ভালো লাগে অন্তুর। জায়গাটা পার করার সময় পেছনে থেকে ডাকল কেউ। অন্তুর পিছু ফিরে দেখল 6জন যুবক। তার সিনিয়র হবে নিশ্চিত। সামনে যে দাঁড়িয়ে, তাকে চেনা চেনা লাগলো। আগের দেখা মুখ, তবে মনে নেই বিশেষ কিছু। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে বলল, নাও, একটা টান দাও। অন্তু নিঃসংকোচ হাতে নিল সিগারেটটা। তার একটা দোষ আছে, সে ভেতর আর বাহির আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো। তা সেদিন বেরিয়ে এসছিল ভুলক্রমে। অন্তু আধ খাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেছিল, টান না হয় দেব একটা, কিন্তু এতে ফয়লতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে, ফয়লত। এই যে আমি তোমারে টান দিতে বলতেছি, এর চাইতে বড় ফয়লত বা হাকিকত কিছু নাই, সিস্টার। আর জরুরি তো মোটেই না যে সবকিছুতে ফয়লত থাকা লাগবে। এক টান মারো, স্বাদ ভালো। ব্যানসন অ্যান্ড হেজেস।
অন্তু যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি টান দিতে বললে দিতে হবে, তা কেন? এটা ৮০ ভাগ মুসলিমের দেশ, বাংলাদেশ। সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না। সিগারেটে অভ্যস্ত নই আমি। সেই কপালটা সামান্য জড়িয়ে হাসল। হাসার সময় তার গা দুলে ওঠে, ভঙ্গিমাতে বড় বেপরোয়াপনা। সে বলল, তবুও এক টান মারো দয়ালের নামে। অন্তু দু একবার আশপাশে তাকালো বোকার মতন। কেউ আসার নেই বোধহয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে। মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি। কিন্তু তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটা বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা দু একবার ঝাঁকুনি খেল। তবু পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছনে থেকে কবির ক্যাটোক্যাট করে বলে উঠল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফয়েলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলিনি ভাই? পেছনের ছেলেরা হাসল। সে বলল, আলবাত সহি কথা কইছিস। সকলের দেখছে ওদের। অন্তু মাথা নাড়ল, সাংঘাতিক ব্যাপার দেখছি। তবে সিনিয়রের মতো আচরণ আপনাদের একজনেরও নয়। সে ভ্রু নাচিয়ে বাহবা দিয়ে এগিয়ে অন্তুর মুখের ওপর ঝুঁকে এলো, তুমি তা জানাবা, ডিয়ার। অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। গোপ গোপ করে গন্ধ আসছে তার মুখ থেকে। অন্তু নিজ গরিমায় বলে ওকে মারি শক্ত করে, জানাতেই পারি। শিক্ষার বয়স হয় না, বলা হয়, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয়ের ব্যক্তি। সে সাবধান করল, হুঁশিয়ারি করছ। সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ। মারা পড়বে, মেয়ে। কবে ভর্তি হয়েছ? কে বড়কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। কবিরের খুব হাসি পাচ্ছে ছোট্ট মেয়েটার দুঃসাহসের ওপর। বড় ইচ্ছে করছে নেকাবটা টেনে ছিঁড়ে ফেলতে। ফেলাও তো উচিত। মেয়েটা বেয়াদব। অন্তু হাসল, কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎসাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র মশাই? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। সে ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে। নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ তো কথা বলে না। মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজে বাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকি দেয়া, হলে ডেকে নেয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা। অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম, সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি। দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন, ভুল বলিনি আমি নিশ্চয়। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো ধরতে যায় অন্তুকে। সে বাদ সাধল, উহু। বয়েজ, কুলকুল, মালটা তো একদম আলাদা রে। সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্ররনক হয়ে গেছি আমি, ভাবা যায়। আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না, ছ্যাহ। আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো, কুকুর বলেই খালাস হয়ে গেলে, মেয়ে। পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেইটা খেয়াল করলে না। নট ফেয়ার, নব। দিস ইজ নট ফেয়ার। খুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে, চাহ। উহহ কি তেজ! আমি ডিস্টার্বড রে। সিগারেটটা সে তুলল। সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে, এটা যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটা দেখব। আর তাই বলে আমার সাথে এভাবে। এও আমাকে চেনে। চেনে রে আমাকে। সামনের দাতক পার্টি খসল মৃদু। ঘাড়ে হাত বুলিয়ে আর চোখের সামনে তাকিয়ে দেখল। আবার আকাশের পানে তাকালো, সামনে ইলেকশন। নিজেকে বাঁচিয়ে চলছি, তাতে দেখতেছি মেলা লোকের রঙ্গ তামাশা দেখায় চলে যাচ্ছে। এইটা কি ঠিক হচ্ছে, বলতো? ইলেকশন তো শেষ হবে তাই না? এরপর কি হবে, তাও ভাবছে না কেন এরা? উন্মাদের মতো হাসল সে। ভার্সিটি চত্বরের লোকজন কম এখন। ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসার কথা নয়। যে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। পরদিন ক্লাস শেষে ভীষণ ক্লান্ত অন্তু। ডিপার্টমেন্টের প্রফেসর ডেকেছেন। ডাকার কারণ স্পষ্ট নয়।
অন্তুকে পিয়ন থামালো দরজার সামনে। দাঁড়ান আপনি। স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজির কণ্ঠস্বর শোনা গেল, ভেতরে আসতে দাও ওকে। অন্তুর একটু সন্দেহ হলো, কোনো গুরুতর বিষয় নয় তো। ভেতরে প্রবেশ করে সালাম জানালো। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন, এসো। আরও কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে, এবং টেবিলের সামনের ডানপাশে চেয়ারে বসে আছে এক লম্বামতো পুরুষ, পরনে পাঞ্জাবি, মুখে চাপাদারি। এলাকায় এক নামে বড় ভাই, যার মুখভঙ্গি একদম স্বাভাবিক, নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে। একে অন্তু চেনে, ভার্সিটির ছাত্র সংসদের মেজর মেম্বার হামজা পাটোয়ারি। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু ইতস্তত না করে বলল, আমাকে র্যাগ দেয়া হয়েছিল, স্যার। সে তো আর নতুন কিছু নয়। তুমি কি করেছ? কড়া শোনালো প্রফেসরের কণ্ঠস্বর। অন্তু দমল না, বলল, আমাকে সিগারেটে টান। আহ, ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার। বিরক্ত হলেন, তুমি কি করেছ সেটা বলো। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল, স্যার। আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। মুখভঙ্গি শক্ত হল প্রফেসরের। চোখ পাকালেন তিনি, চাপা স্বরে ধমকে উঠলেন, এই শিখেছ? কার সঙ্গে এই আচরণ করেছ কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র মেয়ে, সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে। ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে। আদবের বালাই নেই ভেতরে। তুমি জানো, এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে। নাম কি? অন্তু অবাক হলো, উল্টো তাকে ব্লিং করা হচ্ছে। অবশ্য চমকানোর কিছু নেই। দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা, সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার। নাম বলল সে, মাহেজাবিন আর্মিন অন্তু। বাবার নাম। একটু ভয় হলো অন্তুর, এসব আব্বুর কানে গেলে। আব্বু সম্মানী মানুষ, তামাশা নিতে পারবেন না। জবাব দিল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনও মাস্টারি করে? জি না, রিটায়ার করেছেন বছরখানেকের মতো। ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা, তুমি কিছু বলবে? হামজার মুখভঙ্গি দুর্বোধ্য। বোঝার চেষ্টা করল অন্তু, অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে। অন্তুর দিকে তাকালো না একবার চোখ তুলে, মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডানহাতের তর্জনী আঙুল তুলে ইশারা করল অন্তুকে বের হয়ে যেতে। জলদ গম্ভীর প্রতিক্রিয়া তার, যেন নেহাত অনিচ্ছুক সে অন্তুর সাথে কোনো প্রকার কথা বলতে। কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকাল। সে কি কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে? একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভেতরে, যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে। আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটায় খুব। হামজা পাটোয়ারি কেন বসেছিল ওখানে? আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাছ থেকে দেখল। আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে, নয়তো ভার্সিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময়। শহীদ মিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেয়েলি ডাক কানে এলো। মেয়েটা পরিচিত, নাম তানিয়া। ওর 2 ইয়ার সিনিয়র। এগিয়ে গিয়ে বলল, জি আপু। গতদিন আবার কি হয়েছিল ভার্সিটিতে? অন্তু বসল সিঁড়ির ওপর। গতদিন আবার? কেন, এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করল, কোন ইয়ার যেন তুমি? সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়ই। তোমার কি হয়েছে গতদিন? জয় আমিরের সঙ্গে? অন্তু কপাল জড়াল, জয় আমির? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার। বিরক্ত হলো, 2 বছর ভার্সিটিতে পড়ছ, এবার কি বলবে জয় আমিরকেও চেনো না নাকি? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না? কাউন্সিলরের ছেলে হামজা পাটোয়ারিকে চেনো? জি, চিনি। আর জয়কে? হামজার ফুফাতো ভাই, জয় আমির। ও আচ্ছা। একটু দ্বিধান্বিত দেখালো অন্তুকে। তানিয়ার জয়ের খুলিয়া বর্ণনা করতে শুরু করল, 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের লম্বা করে, থুতনির কাছে একটা তিল আছে। গলায় চেইন, তাতে যে লেটার আছে। ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। অন্তুর সেসব শুনতে ইচ্ছে করছিল না। বুঝল, যে তাকে সিগারেটের টান দিতে বলেছিল, সেই জয়। আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা। দ্রুত মাথা নাড়ল, জি, এবার চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? এমনভাবে কথাটা বলল তানিয়া যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খোঁজ করছে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, ক্র্যাক দিয়েছিল।
এবার তানিয়া আরো সতর্ক হয়ে উঠল। আরে, লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না। এসব হতেই থাকে। বলো কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো, সাধারণ র‍্যাগ দিয়েছে। আর কি সব হয়ে থাকে? তাচ্ছিল্য করে হেসে উঠল তানিয়া সহ পাশের মেয়েগুলো। তানিয়া মুখ বিকৃত করে বলল, কেন? তুমি বোধহয় জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি করা হতে পারে। জি, জানি। তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছ? তোমাদের নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘুষা? কানাঘুষার মতো কিছু তো হয়নি। আর সাহসের কি আছে এতে? যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তানিয়া চোখ উল্টালো। মেয়ে, তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষার কিছু হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয়কে তো দেখছি তাহলে আসলেই চেনোই না তুমি। ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো? খবর বা রুলস কিছুরই জ্ঞান রাখো না নাকি? অন্তর খুব বলতে ইচ্ছে করল, ঘাস কাটতে যদি নাও আসি, তবে এসব পঙ্গপালদের খবর রাখতে নিশ্চয় আসি না। আসি পড়ালেখার জন্য। তা শেষ করে ফিরে যাই। চেপে গেল। শঙ্কিত হয়ে উঠেছে ইতোমধ্যে ভেতরটা। ভটুকুর সে চাপল ভেতরে। কিসের খবর রাখার কথা বলছেন? মেয়েগুলো একে অপরের দিকে তাকালো। একটু তাচ্ছিল্যে হাসল সকলে। তানিয়া বলল, এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখন অ্যাডমিশন নাওনি। তখন জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই। কিন্তু একটা কথা পরিষ্কার, জয় এক অভিশাপ। আবার ভালো। আবার ভালো কেন? রাজনীতির চাল বোঝো না। সমাজসেবার কাজবাজ করে দুই ভাই মিলে। পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ, এসবে বহুত অবদান আছে ওদের। এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জেরে, অথচ বখাটেপনা ছাড়তে পারেনি। তবে সেটার কোনো প্রমাণ থাকে না, বুঝলে? অন্ত একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভার্সিটিতে? তানিয়া চারদিকে ভালোভাবে তাকালো কয়েকবার। বেশ কিছুক্ষণ চুপ রইল। এরপর নিচু আওয়াজে বলল, শোনো, তুমি এখনো ছোট। এত বোকার মতো চলবে না। পরিস্থিতি বুঝে চলতে হয়, নয়তো মারা পড়বে। একটু থেমে বলল, হামজার বাপ কাউন্সিলর এলাকার, তা তো জানো। আর হামজার রাজনৈতিক নেতাকর্মী। আমাদের কমনরুমের আজ সালমা খালাকে তো চেনো? জি, চিনি। ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে। ওনার ছোট ছেলেটার হঠাৎ কি থেকে যেন আঘাত পেয়ে কি হলো? পায়ে ক্যান্সার হলো। এরপর নাকি খালা বাড়ির জায়গা অর্ধেক দাম নিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল। বলা চলে বিক্রি করেছিল। তবে শর্ত ছিল খালা নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে, যেহেতু বসত বাড়ি। কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচেনি আর। 1 বছরের সময় ছিল। খালাস সেই সময়ে টাকা পরিশোধ করতে পারেননি। তার ওপর প্রতি মাসের করা সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গেছিল ওই লোকের। ওই লোক এরপর জায়গাটা খালাকে না জানিয়ে অন্য কারো কাছে বেচে দিয়েছিল। তারা এসে তাগাদা দিতে থাকলো বাড়ি খালি করার। খালার সময় চেয়ে নিয়েছিল। কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল। মানে মেয়র, কাউন্সিলর, এলাকার মাতব্বর, সমাজসেবকেরা সব ছিল। সব শেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল। পরে হামজা আর জয় মিলে সালমা খালাকে সময় দিয়েছিল আরও কিছুদিন। তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ি জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির কাছে। পরে আর খালা টাকা নিয়ে আসেনি। এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলেছিল খালাকে। তারা যায়নি। তাদের যাওয়ার জায়গা নেই। কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না। লোকে বলছে এদের মধ্যেই কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে। জানা নেই মেয়েটার সঙ্গে কি হয়েছে, কি হালে আছে। ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়েও বুকের ভেতরে টিপটিপ আন্দোলন চলছে। আওয়াজটা খুব কানে বাজছে। নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে। পানি পিপাসা বোধ করল অন্তু। সে কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ? আখি দেখেনি কখনো মেয়েটাকে, তবু হৃদযন্ত্রটা খুব লাফাচ্ছে। আচ্ছা,
আখি কোথায়? পাওয়া যাচ্ছে না কেন ওকে? এম ড্যাশ। এরপর দুদিন আর ভার্সিটিতে যায়নি অন্তু। তার সাহসে জুটছে না। সেদিন জয়ের সম্মুখে দাঁড়িয়ে ভয় হয়নি, অথচ আজ দুদিন বুকে ভারী শঙ্কা চেপে আছে। আখি মেয়েটাকে সে দেখেনি কখনো, নাম ছাড়া কিছু জানা নেই। তবুও আজ দুটো দিন ঘরে বন্দী হয়ে অপরিচিতা মেয়েটার জন্য পরাণ পায়। নিজের পরিণতির সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পিত এক ভয়। বাড়ির দরজায় ধাক্কা পড়ল। অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে। মার্জিয়া ভেতরে ঢুকে হাতের ব্যাগটা ধপ করে মেঝেতে রাখল। অন্তু বলল, কি হয়েছে ভাবি? ভাই আনতে যায়নি? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে আসুন, আমি খাবার আনছি, একসাথে খাই। মার্জিয়া খ্যাঁক খ্যাঁক করে উঠল, আয়, নাটক করবা না তো। অন্তু সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাঁক করে উঠল মার্জিয়া, তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি। কথাই বলো গা ঝালানো সব। কি হয়েছে? ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার ওপর দেখাচ্ছেন? তোমার মতো মা তারই ননদ থাকতে রাগ আর কার ওপর হবে? অন্তর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল, মুখ সংযত করুন আপনার। আপনি জানেন, বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারবো না। কি করবা তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারেও তারাবা এখান থেকে। অন্তু কপাল জড়িয়ে তাকালো ভাবির দিকে, তেমন কোনো কথা ওঠেনি, সেটা জানেন আপনিও। আপনি সাধারণ বিষয়কে নিজের ভেতরের জটিলতা দিয়ে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। রাবেয়া জোহরের নামাজে বসেছিলেন, দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন, কি হইছে মার্জিয়া? কিসব কথা এইসব? মুখ চামটি মারল মার্জিয়া, শখ আমার খুব যে, তাই। অন্তু বলল, ভনিতা না করুন বলুন, আমি কি করেছি? আপনার শখ পরেও মেটাতে পারবেন? মুখ বিকৃত করল মার্জিয়া, জানো না তুমি? না। আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙে যায়, তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে থাকতে নয়া দিয়ে কেমন হিড়হিড় করে টেনে বের করে দিয়ে আসি। রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে, আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায় নাই এখনো যে, তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হইছে তাও বলবা না? না তা তো জানাই নাই তোমার। এত রহস্য করা কেন? হ্যাঁ। মার্জিয়া চিতপিত করে উঠল, বলতে পারলে তো হতোই। বলতে পারি না তো আমা। আর না শুইতে পারি। আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে? অন্তিক বাড়িতে ঢুকলো, কি ব্যাপার? কিসের চেঁচামেচি চলতেছে? রাবেয়া বললেন। রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে, আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায়নি এখনো, যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা? আমার মেয়েকে তাড়াবা, তার আগে আমি বের করতে পারবো না তোমায়। এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। মার্জিয়া কি কো, কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায় কত? কি হয়, কিসের কথা কো, কিছুর কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা। মার্জিয়া স্বামীর দিকে তাকালো। অন্তিক চোখ ফিরিয়ে চুপচাপ রুমে চলে যায়। বোন, স্ত্রী অথবা মা, কাউকে একটা শব্দ বলল না। অন্তু ঘৃণিত চোখে চেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার পানে। আকাশ ভাঙাচোরা যন্ত্রণা আর ঘেন্না বোধ হয়ে জড়িয়ে এলো বুকটায়। তরতরে যুবক অন্তিকের একাও পুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে। এভাবেই কতগুলো বছর কাটছে এ বাড়িতে। অন্তিক শুধু একটা দেহ মাত্র, যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বিবেকবোধমুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের ওপর। মার্জিয়া অকারণে চিৎকার চেঁচামেচি করে, কেন করে, কিসব বলে, কিছুই বোধগম্য হয় না। আর না অন্তিক কিছু বলে। শিক্ষিত, তরতরে যুবক অন্তিক, যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি, একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন। গোটাটাই রহস্য, ঠিক তেমনই মার্জিয়ার আচরণও। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদে পেয়েছিল, তা এখন আর অনুভব হচ্ছে না অন্তর। আস্তে করে নিজের ঘরে চলে গেল। পেছনে রাবেয়া বেগমের ফুপানোর আওয়াজ পেল, ফিরে তাকালো না।
অবলা মা তার, আব্বু বাসায় নেই, পঞ্চগড় গেছেন, আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবেন না। অন্তু পড়ার টেবিলে বসল, অথচ মাথায় আব্বু আর অন্তিকের কথা ঘুরছিল। বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটায়।